এবিটি এর টেস্ট পেপারকে ধরে তোমরা অনেকে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এখান থেকে আমরা আজকে একটা ইংরেজির পেজ আলোচনা করব। আমরা শুরুতে দেখে নেব ইংরেজির পেজ কোথায় কোথায় আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 569। এর আগের যতগুলো পেজ আছে সবগুলো পেজের পূর্ণাঙ্গ আলোচনা, মানে সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল পুরো আলোচনার ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, তোমরা সেগুলো পেয়ে যাবে। আর আজকে আলোচনা যাব পেজ নাম্বার 569। এখান থেকে আমরা সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল আলোচনা করব। তাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই মন দিয়ে দেখবে। আমরা 569 পেজে এসে গেছি। একের দাগের সিন প্যাসেজ দেওয়া আছে। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির যে দাহ কার্য সেটা তার মৃত্যুর পরের দিন হওয়ার কথা ছিল। এটা আমাদের লেসন নাম্বার 3, পাসিং অ্যাওয়ে অফ বাপু। ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মিনিং আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রথমে এমসিকিউ আছে একের দাগে, পিপল লাইন দ্য রুট টু ফলো। লোকেরা লাইন করে দাঁড়িয়েছিল রাস্তায় কি দেখার জন্য? উত্তর হচ্ছে অপশন নাম্বার 2, ফিউনারাল প্রসেশন, মানে ওই দাহ কার্যের যে শবযাত্রাটা হচ্ছিল। আর বি দাগে, পদ্মাসী ওয়াজ মিসেস নাইডুস ডটার। এই পদ্মাসী ছিল মিসেস নাইডুর মেয়ে, কন্যা। অপশন 3 সি দাগে হচ্ছে দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ। বাপুর সঙ্গে যে শেষ হাঁটাটা সেটা ছিল এগোনাইজিং, মানে যন্ত্রণাদায়ক। অপশন নাম্বার 1। ডি দাগে, বাপু লেড অন। বাপুকে শোয়ানো হয়েছিল কিসের উপরে? অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকের উপরে। অপশন নাম্বার 3। আর ই দাগে, বাপুর স্লাইড ফিগার হ্যাড ওয়াকড। বাপুর যে বেটে খাটো চেহারা সেটা হেঁটেছিল ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বৃহত্তর অংশে। অপশন নাম্বার 2। আমরা শূন্যস্থান পূরণে যাব। একের দাগে, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম। এটা ছিল শেষবার। শূন্যস্থানে এই কথাটা লিখবে, এই উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু এটাই লিখবে, তবে উই লিখবে না, এখানে দে লিখবে। তাহলে তোমরা শূন্যস্থান লিখবে, দে শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। দুয়ের দেখা যায় থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু, মানে হাজার হাজার লোক কাঁদছিল, তারা কি চেষ্টা করছিল? উত্তরে লিখবে টু টাচ বাপুজ ফিট। তিনে দেখা যাবে, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির যে দাহ কার্য সেটা হওয়ার কথা ছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। তবে দুখানা ট্রুফলস আছে, আমরা টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একের দাগে, গান্ধীজির এফোর্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু এ পেনফুল এফোর্ট। গান্ধীজির চেষ্টাটাকে রূপান্তরিত করা হয়েছিল একটা যন্ত্রণাদায়ক চেষ্টাতে। কথাটা ভুল, পেনফুল কথাটা দিয়ে ভুল করে দিয়েছে। এখানে জয়ফুল হলে ঠিক ছিল, তাই জয়ফুল থাকলে ঠিক বলতাম, কিন্তু এখানে পেনফুল দিয়েছে। এফ লিখলাম, সাপোর্টিংয়ে লিখবো ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। 2 নম্বর ট্রুফলসে দিয়েছে, গান্ধীজি ইউজ টু ওয়াক উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড। গান্ধীজি যে হাঁটতেন হাতে একটা লাঠি নিয়ে বা ছড়ি নিয়ে, কথা ঠিক, ট্রু লিখলাম। সাপোর্টিংয়ে লিখবে, বাপুজ স্লাইড ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড। দুয়ের দাঁড়া পোয়েম দিয়েছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে, দাওয়ালের সঙ্গে শামুকটা লেগে থাকে শক্ত করে, পড়ে যাওয়ার কোনো ভয় তার মধ্যে নেই। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 8, দ্য স্নেল, ওই কবিতা থেকে। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর বলছি। প্রথমে এমসিকিউ, একের দাগে, দ্য স্নেল স্টিক্স টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। উত্তর হবে ক্লোজলি, ক্লোজলি লেগে থাকে এদের সঙ্গে। বি দাগে, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল। শামুক পড়ে যাওয়ার কোনো ভয় পায় না। সি দাগে, দ্য স্নেল হাইডস উইদিন হিজ হাউস সিকিউরলি। শামুক লুকায় তার ঘরের মধ্যে নিরাপদভাবে। ডি দাগে, দ্য স্নেল শ্রিংস ইন্টু হিজ হাউস ইনস্ট্যান্টলি। শামুক লুকিয়ে যায়, গুটিয়ে নেয় নিজেকে ঘরের মধ্যে, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে। দুখানা প্রশ্ন আছে। একের দাগে, হাউ ডাজ দ্য স্নেল ইউজ ইটস হর্ন। শামুক তার সুঁড়কে কিভাবে ব্যবহার করে? উত্তরে এই কথা লিখবে, দ্য স্নেল ইউজেস ইটস হর্নস ফর হিজ সেলফ কালেক্টিং পাওয়ার টু ফিল দ্য সিচুয়েশন অ্যারাউন্ড। দুয়ের দাগে কোশ্চেন আছে, হোয়েন ওয়ান মে বি কল্ড ওর্স দ্যান ব্লাইন্ড। কোনো একজনকে অন্ধের থেকেও খারাপ বলা হবে কখন? যারা একটু দুর্বল আছে তোমরা এই প্যারাটা তুলে দেবে। হু সিক্স হিম মাস্ট বি ওর্স থেকে শুরু করে একদম ইটস মাস্টার পর্যন্ত এটা তুলে দেবে। তোমরা 2-এর মধ্যে 1 নাম্বার পেয়ে যাবে। আর 2-এ 2 উত্তর পেতে গেলে তখন তোমাকে একটু নিজেকে লিখতে হবে। তখন তুমি লিখতে হবে, ইফ এনিবডি সিক্স হিম, কমা দেবে, তারপর লিখবে হি মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড বিকজ ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। 2-এর দাঁড়া আনসিন দেওয়া আছে, পরে একটু মানে বলছি শোনো। দ্য ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, যাকে WMO বলা হয়, অন টুইসডে মানে মঙ্গলবার দিন পাবলিশড এ রিপোর্ট, একটা রিপোর্ট প্রকাশ করেছে। দ্যাট শোড, যে রিপোর্টে দেখানো হয়েছে, দ্য সি লেভেল অফ দ্য বে অফ বেঙ্গল had risen nearly 30% higher in the past 3 decades. যে বঙ্গোপসাগরের সমুদ্রতলে জলের উচ্চতা প্রায় 30% বেড়ে গেছে গত 3 দশকে, কম্পেয়ার টু দ্য গ্লোবাল এভারেজ, বিশ্ব গড় অনুপাতে। দ্য রিপোর্ট টাইটেল, এই রিপোর্টের শিরোনাম ছিল দ্য স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া 2023।
2023 সালে এশিয়ার জলবায়ুর অবস্থা। এই রিপোর্টে অলসো সেড, এটাও বলা হয়েছে যে দ্য রাইজ ইন দ্য টেম্পারেচার ইন বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং রিজিয়ন্স, পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকাতে তাপমাত্রার বৃদ্ধি ওয়াজ হাইয়েস্ট ইন, সেটা সর্বোচ্চ ছিল দ্য কান্ট্রি মানে দেশের মধ্যে, অ্যালং সাইড সাম নর্দার্ন স্টেটস, এমনকি কিছু উত্তরের রাজ্যগুলোতেও। অ্যাকর্ডিং টু দ্য ফাইন্ডিংস, এই তথ্যগুলো অনুযায়ী এশিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিজাস্টার প্রোন রিজিয়ন ইন 2023। 2023 সালে এশিয়া হচ্ছে সবচেয়ে বিপর্যয় প্রবণ একটা এলাকা উইথ ফ্লাডস, যেখানে বন্যা সংঘটিত হচ্ছে, কজিং দ্য মোস্ট ক্যাজুয়ালিটিজ, অনেক লোক মারা যাচ্ছে, অ্যান্ড ইকোনমিক লসেস এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ হিট ওয়েভস বিকামিং মোর সেভিয়ার, এবং উত্তপ্ত যে প্রবাহ সেটা খুব মারাত্মক আকার নিচ্ছে। মৃত্যুঞ্জয় মহাপাত্র, ডিরেক্টর জেনারেল অফ মেটেরিওলজি ইন ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, তিনি আইএমডির মেটেরিওলজি ডিপার্টমেন্টের জেনারেল ডিরেক্টর তিনি, অ্যান্ড অলসো এ ভাইস প্রেসিডেন্ট অফ WMO, এবং তিনি WMOর এখানকার ভাইস প্রেসিডেন্ট। টোল দ্য টেলিগ্রাফকে এই কথা জানালেন। WMO ফাইন্ডিংস সে ইট অল, WMO যে তথ্যগুলো পেয়েছে সেটাই সব কথা বলে দিচ্ছে। আই হ্যাভ নাথিং টু অ্যাড, আমার আর এক্সট্রা যোগ করে কিছু বলার নেই। হোয়েন আস্কড অ্যাবাউট বেঙ্গলস ক্লাইমেট ভালনারেবিলিটি ইন পার্টিকুলার অ্যান্ড ইন্ডিয়াজ ইন জেনারেল, যখন পশ্চিমবঙ্গের জলবায়ু প্রবণতা এবং ভারতের বিশেষ করে এগুলো সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি একথা বললেন। ইন ইন্ডিয়া সেভিয়ার হিট ওয়েভস ইন এপ্রিল অ্যান্ড জুন রেজাল্টেড ইন অ্যাবাউট 110 রিপোর্টেড ফ্যাটালিটিস ডিউ টু হিট স্ট্রোক। ভারতবর্ষে এপ্রিল আর জুন মাসে যে মারাত্মক তাপপ্রবাহ বইছিল, যার ফলে 110টা ফ্যাটালিটির রিপোর্ট পাওয়া গেছে, মারাত্মক ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া গেছে এই তাপপ্রবাহের কারণে। এ মেজর অ্যান্ড প্রলংড হিট ওয়েভ অ্যাফেক্টেড মাচ অফ সাউথ ইস্ট এশিয়া ইন এপ্রিল অ্যান্ড মে, এপ্রিল এবং মে মাসের দিকে ওই দক্ষিণ পূর্ব এশিয়াতে মারাত্মক অংশ একটা দীর্ঘদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এক্সটেন্ডিং অ্যাজ ফার ওয়েস্ট অ্যাজ বাংলাদেশ অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া, এমনকি পশ্চিম দিকেও গেছে বাংলাদেশ পর্যন্ত এবং পূর্ব ভারত পর্যন্ত, উইথ রেকর্ড ব্রেকিং টেম্পারেচার, যেখানে রেকর্ডকে ব্রেক করে দিয়ে উষ্ণতার বৃদ্ধি পেয়েছে। রিড দ্য রিপোর্ট, এই রিপোর্টে বলা হলো। প্রথমে এমসিকিউতে যাবো। একের দাগে দ্য সি লেভেল অফ দ্য বে অফ বেঙ্গল হ্যাড রাইজেন নিয়ারলি 30%, সমুদ্রতলে জলের উচ্চতা 30% বেড়েছে। আইএমডি স্ট্যান্ডস ফর ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, আইএমডি পুরো নাম হচ্ছে এটা। আর তিনে দাগে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ WMO ইজ, WMOর ভাইস প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় মহাপাত্র। আর চারে দাগে দ্য সি লেভেল ইজ রাইজিং, সমুদ্রতলে উচ্চতা বাড়ছে। পাঁচে দাগে দ্য স্টেট অফ ক্লাইমেট ইজ অ্যাবাউট এশিয়া, এই স্টেট অফ ক্লাইমেটকে নিয়ে যে অবস্থাটা সেটা এশিয়াতে। আর ছয়ের দাগে হিট ওয়েভস অ্যাফেক্টেড মাচ অফ সাউথ ইস্ট এশিয়া ইন এপ্রিল অ্যান্ড মে, দক্ষিণ পূর্ব এশিয়াতে এই তাপপ্রবাহ ক্ষতি করেছে এপ্রিল আর মে মাসে। তারপর ট্রু ফলস দেওয়া আছে তিনখানা, TF লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। দ্য রিপোর্ট পাবলিশড বাই দ্য ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন ইজ অ্যাবাউট দ্য রাইজিং অফ দ্য সি লেভেল অফ দ্য অ্যারাবিয়ান সি। এই অ্যারাবিয়ান সি কথাটা বলে দিয়ে ভুল বলে দিয়েছে, এখানে বে অফ বেঙ্গল থাকলে ঠিক ছিল। তারপরে এফ লিখলাম, সাপোর্টিংয়ে লিখবো দ্য সি লেভেল অফ দ্য বে অফ বেঙ্গল হ্যাড রাইজেন, আরও টানতে পারো, নাহলে এইটুকু লিখে দিলেও হবে। আর দুইয়ের দাগে আছে এশিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডাইজেস্টার প্রন রিজিয়ন ইন 2023। 2023 সালে এশিয়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি বিপর্যয় প্রবণ এলাকা, অবশ্যই ঠিক ট্রু লিখলাম। সাপোর্টিং এই বাক্যটা দেখবে এশিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিজাস্টার প্রন রিজিয়ন ইন 2023। আর তিনে দেখাচ্ছে দ্য হিট ওয়েভস ইন ইন্ডিয়া ইন এপ্রিল অ্যান্ড জুন ইজ মাইল্ড, মানে এই তাপপ্রবাহটা মৃদু নাকি ছিল, কথাটা ভুল, মারাত্মক ছিল। এফ লিখলাম। সাপোর্টিং এই বাক্যটা তুলবে ইন ইন্ডিয়া সেভিয়ার হিট ওয়েভস ইন এপ্রিল অ্যান্ড জুন রেজাল্টেড ইন অ্যাবাউট 110 রিপোর্টেড ফ্যাটালিটিস ডিউ টু হিট স্ট্রোক। চারখানা কোশ্চেন দেওয়া আছে। একে দেখে হোয়েন ওয়াজ দ্য রিপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন পাবলিশড, রিপোর্টটা প্রকাশিত হয়েছিল কবে? উত্তর হচ্ছে মঙ্গলবার দিন। উত্তরে এই বাক্যটা লিখবে দ্য ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন WMO অন টুইসডে পাবলিশড এ রিপোর্ট। তাহলে দ্য ওয়ার্ল্ড থেকে এ রিপোর্ট পর্যন্ত, এটা একের দাগের উত্তর। আর দুইয়ের দাগে আছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য রিপোর্ট রিলেটিং টু ক্লাইমেট চেঞ্জ ইন এশিয়া ইন 2023। এই রিপোর্টটার টাইটেলটা কি? উত্তরে লিখবে দ্য রিপোর্ট টাইটেলড দ্য স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া 2023। তিনে দাগে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ সেভিয়ার হিট ওয়েভস ইন ইন্ডিয়া ইন 2023। 2023 সালে প্রচণ্ড তাপপ্রবাহের কী প্রভাব পড়েছিল ভারতের উপরে, সেখানেও এই বাক্যটাই তুলবে ইন ইন্ডিয়া সেভিয়ার হিট ওয়েভস ইন এপ্রিল অ্যান্ড জুন রেজাল্টেড ইন অ্যাবাউট 110 রিপোর্টেড ফ্যাটালিটিস ডিউ টু হিট স্ট্রোক। চারের দাগে যে হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ গ্র্যাজুয়াল রাইজ অফ টেম্পারেচার ইন এশিয়া ইন 2023।
সালে এশিয়াতে যে ক্রমশ উষ্ণতা বৃদ্ধি হয়েছে এর ফল কি? তার উত্তরে এখান থেকে তুলবে এশিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট, এখান থেকে শুরু করে বিকামিং মোর সেভিয়ার পর্যন্ত। এটা হয়ে গেল আমাদের 4 দাগের উত্তর। আমরা গ্রামার পোর্শনে যাব। 4 দাগে কারেক্ট অল্টারনেটিভ, এ ক্লাস্টার অফ আর্থকুয়েকস স্ট্রাক দ্য আইল্যান্ড রিপাবলিক অফ তাইওয়ান আর্লি ইয়েস্টারডে, দ্য স্ট্রংগেস্ট হ্যাভিং এ ম্যাগনিটিউড অফ 6.1 অ্যাকর্ডিং টু দ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে। There were no reports of casualties in the quakes, although there was further damage to 2 multi-story buildings. তাহলে উত্তর হলো স্ট্রাক, ওয়ার আর ওয়াজ। 5 এর দাগে আর্টিকেল প্রিপোজিশন, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, যেই সে স্কুল গেটের কাছে ঢুকলো, প্রবেশ করলো, একটা আইডিয়া তার মাথায় এলো। আর বি দাগে 3খানা ডু অ্যাজ এ ডাইরেক্টেড প্রশ্ন আছে। 1 দাগে আই বট এ কস্টলি এক্সারসাইজ বুক ফর দ্য সাবজেক্ট অফ ম্যাথমেটিক্স, এটা কমপ্লেক্স করতে বলেছে। উত্তরে লিখবে আই বট অ্যান এক্সারসাইজ বুক হুইচ ওয়াজ কস্টলি ফর দ্য সাবজেক্ট অফ ম্যাথমেটিক্স। 2 এর দেখা আছে দ্য স্টুডেন্টস আর কালেক্টিং এ হিপ অফ গার্বেজ ইন এ প্লেস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তার উত্তর লিখবে এ হিপ অফ গার্বেজ ইজ বিং কালেক্টেড বাই দ্য স্টুডেন্টস ইন এ প্লেস। 3 এর দাগে দ্য মাদার আস্কড মি আর ইউ ইল, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য মাদার আস্কড মি ইফ আই ওয়াজ ইল। আর সি দাগে ফেজাল ভাব, প্রথমটা রিকভার, হ্যাজ আছে সঙ্গে, তাই উত্তর লিখবো কাম রাউন্ড, মানে থার্ড ফর্মে লিখবো। আর তারপর ডিস্ট্রিবিউটেড, এটা লিখবো গেভ অ্যাওয়ে, ওয়াজ পাবলিশড মানে ভি3 ফর্মে আছে, তাই উত্তর লিখবো ব্রট আউট। তাহলে উত্তর হলো কাম রাউন্ড, গেভ অ্যাওয়ে আর ব্রট আউট। 6 এর দাগে ভোকাবুলারি, আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে। 1 এর দাগে রিলেটিং টু দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস চেঞ্জেস ইউজড স্পেশালি ফর ফোরকাস্টিং ওয়েদার, মানে আবহাওয়ার পূর্বাভাস জানানোর জন্য যে বৈজ্ঞানিক গবেষণা, তাকে আমরা বলবো ম্যাটেরিওলজিক্যাল বা মেটেরিওলজি, এটা বলতে পারো। আর 2 দাগে এ পার্সন অর থিং ব্যাডলি অ্যাফেক্টেড বাই অ্যান ইভেন্ট অর সিচুয়েশন, কোনো ঘটনা কোনো পরিস্থিতিতে একজন মানুষ যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে আমরা ক্যাজুয়ালিটিস বলি। আর 3 এর দাগে এ ভেরি ব্যাড অ্যাক্সিডেন্ট, তাকে আমরা ফ্যাটালিটিস বলি। আর 4 এর দাগে কন্টিনিউইং ফর এ লং টাইম, মানে অনেক দিন ধরে চলে, তাকে আমরা প্রলংড বলি। তার 4টে উত্তর হলো মেটেরিওলজিক্যাল, ক্যাজুয়ালিটিস, ফ্যাটালিটিস আর প্রলংড। এই 4টা শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। আমরা রাইটিং স্কিল দেখবো 7 এর দাগে। সাপোজ ইউ স্টে ইন এ হোস্টেল অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলের হোস্টেলে থাকো, সেখানে তুমি প্রায় গত সোমবার থেকে তুমি জ্বরে ভুগছ। এখন তুমি অ্যাপ্লিকেশান লিখো তোমার স্কুলের হেডমাস্টারকে এবং 100 ওয়ার্ডের মধ্যে অ্যাপ্লিকেশানটা লিখো, তাকে ওনাকে রিকোয়েস্ট করো 7 দিনের ছুটি দিতে, যাতে ডক্টর তোমাকে প্রেসক্রিপশন করেছে যে তোমাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে এই 7 দিন, তাই হেড স্যারের কাছে অ্যাপ্লিকেশন লিখে ওই 7 দিনের ছুটি চেয়ে নিতে হবে। উত্তরে তুমি শুরুতে 2 লিখবে, তার নিচে লিখবে দ্য হেডমাস্টার, তার নিচে কন্টাই মডেল ইনস্টিটিউশন, আমি এখানকার একটা স্কুলের নাম দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে, তারপর ওই স্কুলের অ্যাড্রেস দেবে, আমি লিখেছি কন্টাই পূর্ব মেদিনীপুর, তোমরা তোমাদের স্কুলের অ্যাড্রেস দিয়ে দেবে। সাবজেক্ট লিখবে লিভ অফ অ্যাবসেন্স ফর 7 days। এবারে লিখবে রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন ইউর স্কুল। আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে ক্লাস 10-এর একজন স্টুডেন্ট। মাই রোল নাম্বার ইজ A12, আমার রোল নাম্বার হচ্ছে A12। আই স্টে ইন দ্য হোস্টেল ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে হোস্টেলে আমি থাকি। মাই রুম নাম্বার ইজ 6, আমার 6 নম্বর, আমার রুম নাম্বার হচ্ছে 6। ইট ইজ এ পেনফুল ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে। এটা খুব দুঃখের ঘটনা যে আমি গত সোমবার থেকে জ্বরে ভুগছি। ইয়েস্টারডে আই ভিজিটেড দ্য ডক্টর, গতকাল আমি ডক্টরের কাছে গেছিলাম। দ্য ডক্টর হ্যাজ প্রেসক্রাইব মি টু টেক কমপ্লিট বেড রেস্ট ফর 7 days। ডক্টর আমাকে বলেছেন 7 দিন কমপ্লিট বেড রেস্টে চলে যেতে। হেন্স আই ওয়ান্ট টু গো হোম টুডে, তাই আমি আজকে বাড়ি চলে যেতে চাই। আই উইল নট বি এবল টু জয়েন দ্য ক্লাসেস ফর 7 days, আমি আজকের পর 7 দিন ক্লাসে জয়েন করতে পারবো না। মাই প্রেসক্রিপশন ইজ অ্যাটাচড উইথ দিস অ্যাপ্লিকেশন অ্যাজ অ্যান এভিডেন্স, আমার প্রেসক্রিপশন এই অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত থাকলো প্রমাণস্বরূপ। এবার আলাদা প্যারা করে লিখবে সো আই রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি এ লিভ অফ 7 days, তাই আপনাকে অনুরোধ করছি আমাকে 7 দিনের ছুটি দিন। অ্যাজ স্টেটেড আর্লিয়ার, যেমনটা আমি আগে বললাম। অ্যান্ড মেক মি অবলাইজড, এবং আমাকে বাধিত করুন। এটা লিখে বাম দিকে থ্যাংক ইউ লিখবে, ডান দিকে ইয়োর্স ফেথফুলি লিখবে, কমা দেবে, তোমার পুরো নাম লিখবে। আমি এখানে লিখেছি রহিম খান, তোমরা এ নাম দেবে না, তোমরা যে যা নিজের নামটা লিখবে। তার নিচে ক্লাস 10 রোল নাম্বার A12, তোমরা ক্লাস 10 লিখবে, নিজেদের রোল নাম্বারটা লিখবে। আর এখানে ডেট দিয়ে দিবে, আমি আজকে ডেট দিয়েছি 3/1/2025, তোমরা যেদিন পরীক্ষা দেবে সেদিনকার ডেটটা দিয়ে দেবে। 8-এর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে তোমার স্কুলে যে প্লেগ্রাউন্ড আছে সেই সম্পর্কে। তার দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার, চওড়া হচ্ছে 74 মিটার, সেটা আয়তাকার আকারে রয়েছে, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তাকার। তার সঙ্গে সবুজ ঘাসে ঢাকা, গরমকাল বাদ দিয়ে।
আর ওই খেলার মাঠের চারদিকে কটা গাছ রয়েছে, ছাত্রছাত্রীরা সেখানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ভলিবল খেলে, নির্দিষ্ট ক্লাস টাইমে হেলথের ক্লাস, ফিজিক্যাল এডুকেশনের যে ক্লাসগুলো সেই সময় তারা খেলাধুলা করে। অ্যানুয়াল স্পোর্টস প্রত্যেক বছর এই গ্রাউন্ডেই হয়, আর এটা স্কুলের একটা অ্যাসেট। আর তোমার অনুভূতি কীরকম এই গ্রাউন্ডকে নিয়ে, এই নিয়ে একটা রচনা প্যারাগ্রাফ লিখতে হবে। তুমি হেডিং দেবে দ্য প্লে গ্রাউন্ড অফ মাই স্কুল, আমার স্কুলের প্লে গ্রাউন্ড। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি ক্লাস 10-এর একজন স্টুডেন্ট। আই রিড ইন কন্টাই মডেল ইনস্টিটিউশন, কন্টাই মডেল ইনস্টিটিউশন আমি পড়ি। উই হ্যাভ এ বিগ প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে বিশাল বড় একটা খেলার মাঠ রয়েছে। দ্য প্লে গ্রাউন্ড ইজ রেক্ট্যাঙ্গুলার ইন সাইজ, খেলার মাঠটা আয়তাকার আকারের দিক থেকে। দ্য লেন্থ অফ ইট ইজ 105 মিটার্স অ্যান্ড ওয়াইডথ ইজ 74 মিটার্স, এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার, চওড়া হচ্ছে 74 মিটার। দ্য গ্রাউন্ড ইজ মেড অফ ফাইন সয়েল অ্যান্ড ইট ইজ ভেরি স্মুথ, আর এই গ্রাউন্ড সুন্দর মাটি দিয়ে তৈরি এবং এটা খুব মসৃণ। দ্য গ্রাউন্ড রিমেন্স ফুল অফ গ্রিন গ্রাস এক্সেপ্ট ইন দ্য সামার, গরমকাল বাদ দিয়ে বাকি সারা বছর একটা সবুজ ঘাসে ঢাকা থাকে। আওয়ার প্লে গ্রাউন্ড ইজ সারাউন্ডেড বাই এ ফিউ ট্রিজ, আমাদের খেলার মাঠ কিন্তু চারদিকে কয়েকটা গাছে ঘেরা। দ্য স্টুডেন্টস প্লে ফুটবল, ক্রিকেট, ভলিবল এটসেট্রা অ্যাট দ্য শিডিউল ক্লাসেস অফ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই হেলথ এবং ফিজিক্যাল এডুকেশনের যে ক্লাসগুলো সেই ক্লাসের টাইমে বাচ্চারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ভলিবল খেলে ইত্যাদি এই মাঠে। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ইজ হেল্ড ইন এভরি ইয়ার ইন দিস গ্রাউন্ড, আমাদের বার্ষিক যে খেলার অনুষ্ঠানটা সেটা এই মাঠে প্রত্যেক বছর হয়। লাস্ট ইয়ার অ্যান ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ওয়াজ হেল্ড ইন আওয়ার গ্রাউন্ড, গত বছর একটা আন্তঃবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা এই গ্রাউন্ডে হয়েছিল। দিস প্লে গ্রাউন্ড ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসেট অফ আওয়ার স্কুল, আর এই খেলার মাঠটা আমাদের স্কুলের একটা সম্পদ। আই এম হ্যাপি টু প্লে ইন দিস প্লে গ্রাউন্ড, আর আমি এই প্লে গ্রাউন্ডে খেলতে পেরে খুবই খুশি। 9 দাগে একটা স্টোরি লিখতে বলেছে একজন রাজা এবং একজন কৌতুক, মানে যারা জোকস টোকস বলে। তো সেই লোকটা জোকস মারছিল, আর তাতে জোকসটাকে সেই কৌতুকটা জোকস মারতে গিয়ে রাজার উপর একটা জোকস বলে দিল। তখন রাজা রেগে গেলেন, তখন তিনি কৌতুকটাকে মৃত্যুদণ্ড দিলেন। তো কিন্তু তাকে মেরে দেওয়ার আগে তাকে চুজ করতে দিলেন যে তুমি কিভাবে মরতে চাও সেটা বলো, তোমাকে শেষ ইচ্ছা পূরণ করার সুযোগ দেওয়া হচ্ছে। তখনই কৌতুকটা বললো আমি বুড়ো বয়সে মরতে চাই, মানে বৃদ্ধ বয়সে মরতে চাই। এই নিয়ে একটা গল্প আমাদের সুন্দর করে লিখতে হবে। আমরা হেডিং দিয়ে দেবো এ কিং অ্যান্ড এ জেস্চার, একজন রাজা এবং তার সঙ্গে একজন কৌতুক। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, একদা একটা সময় একটা রাজা ছিলেন। দ্য কিং লাইক টু লিসেন টু জোকস, রাজা জোকস শুনতে পছন্দ করতেন। ওয়ান ডে হি কল্ড এ জেস্টার টু হিজ কোর্ট, একদিন তিনি একটা জেস্টারকে ডাকলেন, মানে কৌতুককে ডাকলেন তার রাজ দরবারে। দ্য জেস্টার কেম অ্যান্ড বিগ্যান টু ক্র্যাক জোকস, আর কৌতুকটা এলো এবং বিভিন্ন জোকস বলা শুরু করলো। দ্য কিং ওয়াজ গেটিং ফান, রাজা খুব মজা পাচ্ছিলেন। সাডেনলি দ্য জেস্টার ক্র্যাকড সাম জোকস অন দ্য কিং, হঠাৎ করে সে কৌতুকটা কিছু জোকস মেরে দিল রাজাকে কেন্দ্র করে, রাজার নামের উপর দিয়ে। দ্য কিং ফেল্ট অফেন্ডেড, তাতে রাজা অপমানিত বোধ করলেন। হি সেন্টেন্স দ্য জেস্টার টু ডেথ, তিনি কৌতুকটাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। দ্য এন্টায়ার কোর্ট বিকেম সাইলেন্ট, গোটা রাজদরবার নীরব হয়ে গেল। দেন দ্য কিং অ্যালাউড দ্য জেস্টার টু চুজ দ্য ওয়ে টু ডাই, তখন রাজা ওই কৌতুকটাকে শেষ সুযোগ দিলেন যে তুমি কিভাবে মরতে চাও, মরার উপায়টা বলো। দ্য জেস্টার ওয়াজ ভেরি ক্লেভার, কৌতুকটা খুবই চালাক ছিল। হি ইমিডিয়েটলি চোজ টু ডাই অফ ওল্ড এজ, আর সঙ্গে সঙ্গে সে বলল যে আমি বুড়ো বয়সে মরতে চাই। দ্য কিং অ্যাপ্রিসিয়েটেড দ্য জেস্টার্স প্রেজেন্স অফ মাইন্ড, রাজা ওই কৌতুকের উপস্থিত বুদ্ধিকে প্রশংসা করলেন। হি রিলিজড দ্য জেস্টার, তিনি ওই কৌতুককে ছেড়ে দিলেন। মোরাল হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার, উপস্থিত বুদ্ধি কিন্তু আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। এইভাবে 569 পেজে যে ইংরেজিটা ছিল সেখান থেকে আমরা সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল আলোচনা করলাম। এই আলোচনা তোমাদের সমৃদ্ধ করবে, তোমাদের প্রস্তুতিকে মজবুত করবে, তোমাদের কনফিডেন্স লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এর পরবর্তী যে কটা মডেল পেজ আছে ABTA টেস্ট পেপারে, সবকটা মডেল পেজে ভিডিও বানিয়ে দেবো, এই চ্যানেলেই আপলোড হয়ে যাবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।